হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ক্লাস থেকে আর একটা ইন্ডাস্ট্রি ক্লাসে শিফট করছে। তাহলে ওইখানে বোয়িং এয়ারস্পেস ইন্ডাস্ট্রি আর নতুন প্রজেক্টের ইন্ডাস্ট্রি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের বিটা অনেক বেশি হওয়ার কথা। এগ্রিকালচার তো নেচারের উপর ডিপেন্ড করবে। নেচার ভালো থাকলে return will be higher, and if that's bad, return goes down. So agriculture sector beta sensibly conceptually must be much higher than aerospace beta, because aerospace take into control করবে কিন্তু। So beta বেড়ে যাবে। একইভাবে এখানে ব্যাট সিগারেট ইন্ডাস্ট্রির একটা ফার্ম, তাহলে সিগারেটের যে বিটা ভার্সেস এগ্রিকালচার প্রোডাকশন, ওরা টোবাকো প্রোডাকশন করছে রাজশাহীতে, তাইলে আগে ওরা টোবাকো আউটসোর্স করতো, ওদের কাছ থেকে কিনতো। এখন তারা মনে করলো যে ওদের কাছে ডিপেন্ড করা ঠিক হবে না, নিজেরা করলে দ্যাট উইল বি দ্য ফাইন্যান্স অফ টোবাকো ফর এক্সাম্পল। সো দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট ডিসিশন, বাট দ্যাট ক্রিয়েটস দ্য বিটা বিলঙ্গিংনেস প্রবলেম, বিকজ যে ইনভেস্টর এই কোম্পানির শেয়ার কিনেছিল তারা কিন্তু সিগারেট ইন্ডাস্ট্রি একটা কোম্পানি হিসেবে শেয়ার কিনেছিল। এখন এই যেহেতু এগ্রিকালচারে যাচ্ছে, তাহলে বিটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হচ্ছে কিনা সেটা অঙ্ক করে দেখবো। অঙ্ক করে আমাদেরকে বলতে হবে যে whether beta belonging this problem is noticeable over there or not. এটা হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্ক বুঝে গেছে? যে এখানে কিছু ডাটা দেওয়া থাকবে, ডাটা থেকে আমাদেরকে দেখাতে হবে যে ওই সমস্যাটা এমার্জ করছে কিনা। কোন সমস্যা? বিটা বিলঙ্গিং এর সমস্যা। তাহলে এখানে কয়েকটা প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে ডিজেন ইন্ডেক্স, ঢাকা জেনারেল ইন্ডেক্স, ব্যাটের কথা বলছি। তাহলে মার্কেটের জন্য আমরা এই প্রাইসটা দেওয়া আছে, এটা হচ্ছে মার্কেটের প্রাইসের ইন্ডিকেটর। আর ব্যাটের শেয়ার প্রাইস দেওয়া আছে। ওকে, সো এটা ফর এক্সাম্পল ফার্স্ট ওয়েডনেসডে অফ এভরি মান্থ, এরকম কয়েকটা মান্থ। আইডিয়ালি আইবিএম এর বিটা ক্যালকুলেট করা হয়েছে গিয়েতে রসের বইতে 60 মান্থ ডাটা ইউজ করা হতো। তো দ্যাট ইজ আইডিয়াল। 5 বছরের মান্থলি ডাটা হলে তখন 60 ডাটা পয়েন্ট থাকে। সো আইডিয়ালি এই ধরনের অঙ্ক করার জন্য 60 কনজিকিউটিভ মান্থসের ডাটা হলে আইবিএম এর বিটা পাওয়া যাচ্ছে। দ্যাট ইজ সেন্সিবল, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি এম্পিরিক্যালি টেস্টেবল। সো আমরা এখানে আমাদের সুবিধার জন্য কিছু কমাই নিয়ে আসলাম। সাপোজ 6 মাসের ডাটা দেওয়া, তাহলে এটা হচ্ছে মার্কেটের ইন্ডেক্স, এটা হচ্ছে ব্যাটের শেয়ার প্রাইস এক্সিস্টিং যে কোনো 5 মাস কন্টিনিউ, 6 মাস কন্টিনিউ। আর এটা হচ্ছে যেখানে যাচ্ছে সেই ইন্ডাস্ট্রির একটা কোম্পানির প্রাইস, যে ইন্ডাস্ট্রিতে যাওয়া হচ্ছে ওই ইন্ডাস্ট্রির একটা টিপিক্যাল ফার্ম। ফর এক্সাম্পল এগ্রিকালচারের জন্য প্রাণ ইজ অলরাইট, অথবা এরকম কয়েকটা ফার্ম আছে যারা থরলি তিল। সো এই ধরনের যে এক্সক্লুসিভলি এগ্রিকালচার ইনভলভ, তার সেই ধরনের যে কোনো একটা ফার্মের শেয়ার প্রাইস। এই তিনটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। এইখান থেকে আমাদের বিটা বের করতে হবে। একটা হচ্ছে এক্সিস্টিং বিটা, আর একটা হচ্ছে নিউ বিটা। দুইটার মধ্যে যদি ভ্যারিয়েশন হয় তাহলে আমরা বলবো যে দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম। আর দুইটার মধ্যে যদি কোনো ভ্যারিয়েশন না হয় তাহলে সমস্যা নাই। তাহলে বিটা বের করতে হবে। তাহলে বিটার ফর্মুলা কি? বিটার ফর্মুলা মনে আছে নাকি মনে নাই? এইখানে লিখলে তোমরা দেখতে পাচ্ছ পিছন থেকে সেটা দিলে কমে গেল কেন ব্রেকের পরে? ওকে, বিটার ফর্মুলা হচ্ছে উপরে কোভেরিয়েন্স অফ আরজে আরএন, নিচে হচ্ছে সিগমা স্কয়ার অফ আরএন। তো এইটাকে ক্যালকুলেট করতে হয় সাম অফ আরজে মাইনাস আরজে বার into Rn minus Rm bar। উপরে এইটা কোভেরিয়েন্সের জন্য এইটাই অলরেডি, নিচে sum of Rm minus Rm bar whole square। ওকে, আর এইখানেও n-1 দিয়ে ভাগ করা দরকার নেই, এইখানেও n-1 দিয়ে ভাগ করা দরকার নেই। হ্যাঁ, কাটাকাটি চলে যাবে তাই। বাট বইতে দেখলে তুমি ফর্মুলা দেখবে যে এখানে একবার n-1 দিয়ে ভাগ করা হয়েছে কোভেরিয়েন্স বের করার সময়, এখানে একবার n-1 দিয়ে ভাগ করা হয়েছে। বাট আমরা করলাম না,
ক্যান্সেল আউট হয়ে যাবে এইটা। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার আর, এখানে আর আসছে, উত্তর হচ্ছে 9। আমাদের দরকার কি? আর, এইটা দরকার, এইটা দরকার আর। তাহলে আর বের করে নিতে হবে। তাহলে আমি এক্সেলে যাচ্ছি, ঠিক আছে? আমি এই ইয়েটা, এই ডাটাটা এক্সেলে কপি করব, ঠিক আছে? বুঝে যাচ্ছে? এটা তোমাদের পরীক্ষায় করতে হবে, সুতরাং কোনোভাবে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নেবেন, স্যার কি করলেন বুঝলাম না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বের করছি, এটা হচ্ছে ওইখান থেকে কপি পেস্ট করা হবে, ওখানে যা ছিল তাই। তাহলে আমাদের দরকার হচ্ছে এইগুলা। এটার নাম কি? দেখা যাচ্ছে না কি যাচ্ছে না? কি? আর এন, আর এন, আর এন। আর এম বের করা যাবে না এখান থেকে। নিউ মাইনাস 4 ডিভাইডেড বাই 4, নতুন প্রাইস মাইনাস পুরাতন প্রাইস ডিভাইডেড বাই পুরাতন প্রাইস, এটাই করা হয়েছে এখানে। দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? দেখো এখানে কি লেখা আছে, এই যে B3 minus B2, B3 এটা minus B2 ডিভাইড বাই কত? B2, B2 দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? ওকে, তাহলে এইভাবে করা হয়েছে সবগুলো। তাহলে এটা রিটার্ন অফ এই মাসে, এই মাসটা মিস হবে, এক মাস ওয়ান ডেটা পয়েন্ট লস থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে? যেহেতু রিটার্ন এটা হচ্ছে রিটার্ন ডেটা, এটা হচ্ছে প্রাইস ডেটা, আমরা রিটার্ন ডেটা কনভার্ট করব, ঠিক আছে? সবগুলো করা গেছে। এটা হচ্ছে ব্যাড ডেটা, তাহলে কোনটা মাইনাস কোনটা? এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই কোনটা? 325, এখানে তাই করা হয়েছে। C3 minus C2 divided by C2, ওকে, আর এখানে হচ্ছে D3 minus D2 divided by D2। তাহলে সবগুলো রিটার্ন আমরা পাচ্ছি, মান্থলি ডাটা, মান্থলি রিটার্ন অফ ফেব্রুয়ারি, মার্চ, এরকম করে আমরা হচ্ছে মিন বের করছি। এটা হচ্ছে মিন। মিন বের করা যাবে নাকি যাবে না? মিন, এই রিটার্নের মিন। তাহলে প্রথমে ইন্ডিভিজুয়াল বের করে নিলাম, তারপরে একটা মিন বের করলাম। এইবার আমরা ডেভিয়েশন বের করব। ডেভিয়েশন কেন? আমাদের তো আর যে দরকার না, আমাদের দরকার হচ্ছে ডেভিয়েশন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ডেভিয়েশন, এটা হচ্ছে মার্কেটের ডেভিয়েশন। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্ডিভিজুয়ালের ডেভিয়েশন বের করা। দেন এগেইন দুইটা ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে ব্যাট আর একটা হচ্ছে অ্যাগ্রো, এই জিনিসটা আমরা করছি। ইন্ডিভিজুয়ালের দুইটা বিটা বের করবো। প্রথম বিটার জন্য ইন্ডিভিজুয়াল এটা, মার্কেট এটা। ইন এনি কেস এই আর বার, এই আর জে বার আর আর এম বার আমরা যেহেতু মিন বের করে দিয়েছি, তাহলে এখন মাইনাস করে ডেভিয়েশন বের হবে, এটাই আমরা করছি। এখানে ডেভিয়েশন করা, ডেভিয়েশন কার সাথে ডেভিয়েশন? এটা হচ্ছে মার্কেটের ডেভিয়েশন। মার্কেটের ডেভিয়েশন লাগবে, যে কোভেরিয়েন্সের ওই পাশেটা দেখো, আর এম মাইনাস আর এম বার, তাহলে মার্কেটের ডেভিয়েশন লাগবে। তাহলে সেটা এইটা মাইনাস এইটা, তাই না? পড়া আছে কিনা দেখি, ঠিক আছে? কনস্ট্যান্টে কনভার্ট করে নিতে হয় এক্সেলের জন্য। তোমরা পরিবেশন করবে তখন ক্যালকুলেটরই করবে, এক্সেলটা করতে হবে না। তো কি করলে আমরা এটাকে টেনে দিলেই সবগুলো চলে আসবে। এবার ব্যাটের ডেভিয়েশন, ব্যাটের ডেভিয়েশন এটা মাইনাস এইটা, ঠিক আছে? তারপরে এটা হবে অ্যাগ্রো ডেভিয়েশন, এইটা মাইনাস এইটা, না কোনটা? এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা হবে অ্যাগ্রো। ঠিক আছে? ওই অ্যাগ্রো ডেভিয়েশন পাবে। তাহলে এই সবগুলো ডেভিয়েশন আমরা পেয়ে গেলাম। এবার আমরা কোভেরিয়েন্স বের করতে পারবো। কোভেরিয়েন্স কার সাথে কার কোভেরিয়েন্স?
আর এম আর আর পি করে, যদি আর পি আগে রাখা উচিত ছিল, বাট অসুবিধা নেই, এখানে আর এম প্রথমে আছে, আমরা আর এম লিখেছি। এইটা ইনটু এইটা হলে এইটা পাবো, কোভেরিয়েন্স অফ আর এম আর ব্যাট। আর এম আর ব্যাট হলে এই ডেভিয়েশনটা আর এই ডেভিয়েশনটা গুণ করতে হবে, সেটাই এখানে করা হচ্ছে। এটা হচ্ছে কোভেরিয়েন্স, the market deviation into individual দুইটা ইন্ডিভিজুয়াল পাওয়া যাবে, এটা একটা ইন্ডিভিজুয়াল আর পরে এটার সাথে এটা ইন্ডিভিজুয়াল করা। আর এখানে কার সাথে কার ডেভিয়েশন, কার সাথে কার, ডেভিয়েশন মানে তো ফর্মুলার দিকে তাকাও, কোভেরিয়েন্স আমাদের দুইটা লাগবে, এইটা হচ্ছে একবার ব্যাট হবে একবার অ্যাগ্রো হবে। তাহলে প্রথমে আমরা ব্যাটেরটা করলাম ইনটু মার্কেট করছি, এবার অ্যাগ্রোটা ইনটু মার্কেট, অ্যাগ্রোটা অ্যাগ্রো ডেভিয়েশন ইনটু মার্কেটের ডেভিয়েশন, অ্যাগ্রো ডেভিয়েশন ইনটু অ্যাগ্রো ডেভিয়েশন। কোভেরিয়েন্স লিখলে দুইটা এইভাবে লিখতে হয় ব্র্যাকেটে, যার সাথে তার কোভেরিয়েন্স দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে মার্কেটের রিটার্ন আর একটা হচ্ছে অ্যাগ্রো রিটার্ন। ওকে, এই দুইটা ডেভিয়েশনকে গুণ করলে কোভেরিয়েন্স হচ্ছে। ফর্মুলার দিকে তাকাও, আরজে মাইনাস আরজে বার ইনটু আরএম মাইনাস আরএম বার। ওকে, সেটা এটা অ্যাগ্রো ডেভিয়েশন হয়ে যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে এটা কি আরএম মাইনাস আরএম বার হোল স্কয়ার, এইটা আরএম মাইনাস আরএম বার হোল স্কয়ার। ওকে, তাহলে ভেরিয়েন্স এটা সিগমা না সিগমা স্কয়ার তো এটা ভেরিয়েন্স। ওকে, তাহলে এইখানে হচ্ছে এইটার স্কয়ার, এটার স্কয়ার, লাস্ট কলামে এইটার স্কয়ার হয়েছে কিনা দেখি, h3 into h3। ওকে, তাহলে এই কয়টা যোগ করলেই আমরা এইগুলা হচ্ছে এইগুলাতে আমরা ইয়ে করব। তাহলে ব্যাটের বিটা পাচ্ছি এইটা ইনটু এইটাতে ভাগ করব, কোনটাকে কোনটাতে ভাগ করা হচ্ছে বুঝে গেছে, ডিনোমিনেটর আরএম মাইনাস আরএম বার হোল স্কয়ার, তাহলে এইটা নিচে থাকছে, এইটাই নিচে, আর উপরে থাকছে ব্যাটের ডেভিয়েশন উইথ মার্কেট, ব্যাট ডেভিয়েশন মার্কেট। look at the formula, ব্যাটের ডেভিয়েশন উইথ মার্কেটের ডেভিয়েশন, এটা উপরে থাকছে, আর নিচে হচ্ছে আরএম মাইনাস আরএম বার হোল স্কয়ার মার্কেটের ডেভিয়েশন, দুইটাই আমরা করেছি। তো এটা হচ্ছে ব্যাটের বিটা, এটা ব্যাটের বিটা, আর অ্যাগ্রোর বিটা আমরা পাবো এইটাকে এটাতে ভাগ করে, এইটাকে এটাতে ভাগ করে, এটা পাবো আমরা অ্যাগ্রোর বিটা। ঠিক আছে, কোনটাকে কোনটাতে ভাগ করা হয়েছে, কোনটাকে কোনটাতে ভাগ করা হয়েছে, covariance of what, also covariance of RA RM, RA for agricultural RA or RM market return covariance, which is RA minus RA bar into RM minus RM bar being divided by RM minus RM bar whole square. Okay, সেটা এখানে করলে আমরা নতুন বিটা পেলাম। ওকে, এবং দেখলাম যে অনেক ভ্যারি করে, এইটা হচ্ছে আমাদের মূল প্যারামিটার। এখন হচ্ছে এটা, তাহলে ওল্ড বিটা হচ্ছে বেশি নাই, দরকার নেই লেখা, ওল্ড বিটা হচ্ছে এটা 0.44, আর নিউ বিটা না অ্যাগ্রোড বিটা হচ্ছে এটা, এটা লাস্টলি ডিফারেন্ট, ব্যাটের বিটা হচ্ছে 0.45, আর অ্যাগ্রোড বিটা হচ্ছে এটা বিটা অফ ব্যাট, আর বিটা অফ অ্যাগ্রো 1.5, তাহলে লাস্টলি ডিফারেন্ট। এখন গো ব্যাক টু দ্য থিওরি,
Can you remember that beta changes as this thing changes, age, education, culture, etc. So, যারা existing shareholder তারা এইখানে belong করে তাদের উপরে এরকম চাপিয়ে দেওয়া হচ্ছে তারা উইলিংলি নিয়েছে না। Okay, so that is what is a big enough controversy যেটা কারণে নতুন বিটা বের করছি আমরা। এইটা 80% ওয়েট দিয়েছি আর এইটা 20% ওয়েট দিয়েছি। একটু আগে আমরা দেখলাম না যে মেরিম্যাক্স ওই প্রজেক্টে 30% ডিপ্লয় করছে। ইউজুয়ালি প্রজেক্টে এরকম হবে 30% 20% হবে, এখানে আমরা 20% ধরি না। The existing beta into 0.8 plus new beta into 0.2 হচ্ছে এইটা, ঠিক আছে? সুতরাং এইটা হচ্ছে কমেন্ট করতে হবে যে এই কোম্পানির আগে বিটা ছিল 0.44, এখন সে 0.65 এ গেছে। এতে করে অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হবে, কর্পোরেট ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর কারণে পিপল would start selling the share and in consequence share price should go down. This is the bigger controversy of corporate finance. এটা হচ্ছে আমরা বিটা বিজনেসের কর্পোরেট আমরা করলাম। এটা কমেন্ট করা হয়েছে যে এটা 0.447 0.147 1.47 যে আমরা করেছি ওইটাই। এবং নতুন বিটা হয়ে যায় 0.65। দেখো কমেন্টটা দেখো, it can be seen that the beta belongingness becomes a problem as the new beta is quite different from the original beta. Words ব্যবহার করতে জানো না তোমরা, quite লিখবা, অলরাইট, significant লিখবা না, significant লিখতে স্ট্যান্ডার্ড significant কথাটা মিসইউজ করে। significant কথা লিখতে গেলে টেস্ট অফ সিগনিফিকেন্স করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট না করে significant কথা লেখা যায় না। আমরা এখানে টেস্ট করি না, সুতরাং এখানে significant লিখতে পারবো না। হিউজ লিখতে পারো, পয়েন্ট লিখতে পারো, অলরাইট, বাট ডোন্ট বি টেম্পটেড টু significant লিখতে পারো। Different from original beta, the weighted average beta of bad assuming 20% of the beta is beta from 0.447 to 0.65 to get আমরা অঙ্কে করেছি, leading to invite the beta belongingness problem. Note beta depressed due to general index could be solved by DSC 20. আচ্ছা, ওইটা আবার CAPM এর একটা সমস্যা আছে যে CAPM এর বিটা কম হয়। CAPM এর বিটা যে ঢাকা মার্কেটের সবগুলো কোম্পানি নাও, সবগুলো কোম্পানি সমস্যা আছে। সবগুলো কোম্পানি বাংলাদেশে থেকে ঢাকা স্টক মার্কেটের সবগুলো কোম্পানি মিলে বিটা ডিপ্রেসড হয়ে যায়। তাহলে যখন বিটা হয় ক্যালকুলেট করবে তখন এই নয়েজটা খেয়াল করবে। CAPM এর একটা লিমিটেশন হচ্ছে, CAPM এর লিমিটেশন হচ্ছে যে যখন তুমি পুরো মার্কেটটা ধরো তখন একটা সমস্যা হয়, কিন্তু যদি মার্কেটে লিডিং 20 নিতে তাহলে আবার এই সমস্যা হয় না। এটা হচ্ছে থিম ট্রেডিং প্রবলেম বলে, যে শেয়ারের কেনা বেচা কম হচ্ছে সেইটা এফেক্ট করছে মার্কেটকে, বুঝতে পারছো? ওইটা উত্তরণ করার রাস্তা হচ্ছে যেখানে যদি আমি জেট না নিয়ে DSC 20 নিতাম তাহলে আবার রেজাল্টটা বেড়ে যেত। এখানে ডিপ্রেসড হয়েছে, যে মেবি 0.447 too low, still too low, so এটা বেড়ে যেত যদি আমরা DSC 20 নিতাম। বাট ওটা না বুঝতে অসুবিধা, ওটা CAPM এর একটা লিমিটেশন অবলম্বন করা আছে। এটা একটা এক্সাম্পল, এই স্লাইডের দরকার নেই, এই স্লাইড আমি স্কিপ করছি। ভ্যালুয়েশন আরেকটু বাকি আছে। ভ্যালুয়েশন এটা হচ্ছে ডোমেস্টিক ভ্যালুয়েশনের ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ক্যাশ ফ্লো, ভ্যালু অফ এ প্রজেক্ট, ভ্যালু অফ এ ফার্ম না, ফার্ম আর প্রজেক্টের পার্থক্য কি? প্রজেক্টের একটা এন থাকে, ফার্মের ইনফিনিটি হয়। আর ক্লিয়ার, ফার্মের সাথে প্রজেক্টের পার্থক্য হচ্ছে যে প্রজেক্টের একটা ডেফিনিট লাইফ আছে, could have been 20 বছর, could have been 50 বছর, বাট got a ending point. বাট ফার্মের একটা কোম্পানি হচ্ছে পারপেচুয়াল ইনফিনিটি, নেভার এন্ডস।
সো এনপি প্রজেক্টের ভ্যালুয়েশনে এখানে সরি কোম্পানি ভ্যালুয়েশনে এখানে ইকুইটি ব্যবহার করা হয়। এখানে আমরা কি ব্যবহার করেছি, কি ব্যবহার করা হয়েছে, এন এন। মনে হচ্ছে বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না, ডিফিকাল্ট কিছু বলছে, এন ব্যবহার করা হয়েছে। তাহলে এই বইতে যে এন ব্যবহার করা হচ্ছে তখন তোমার ধাক্কা খাওয়ার কথা যে এন কেন, আমরা তো ভ্যালুয়েশন ইনফিনিটি শিখাচ্ছি। উত্তর হচ্ছে যে এখানে এমএনসি হ্যাজ গট এ ডেফিনিট লাইফ। এমএনসি কোম্পানির সাথে পার্থক্য হচ্ছে এমএনসি যখন কোথাও যায় তখন একটা 20 বছরের জন্য, মেবি 50 বছরের জন্য, মেবি 100 বছরের জন্য, বাট ডেফিনিট, নট লাইক ইনডেফিনিট না। এই কারণে একটা ডেফিনিট এন পাওয়া যায়। তাহলে ডোমেস্টিক মডেলে আমরা ইনফিনিটির বদলে এন ইউজ করলাম, অসুবিধা নাই। যদি তুমি মনে করো যে স্যার এন ইউজ করলে নয়েজ আসছে, না ওই নয়েজ আসছে না, বিকজ গ্র্যাজুয়ালি ডিনোমিনেটরটা বড় হয়ে যাচ্ছে, ক্লিয়ার, টু দ্য পাওয়ার 100, to the power 200. So denominator becomes so sizable, anything being divided by a bigger of number very close to 0. So the n এর বদলে infinity লিখলেও দেখা যাচ্ছে যে প্রাইস এর ভ্যালুয়েশন এর কোনো চেঞ্জ নেই। বাট এটা ডোমেস্টিক ভ্যালুয়েশন, আমরা ইন্টারন্যাশনালে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন হচ্ছে, আচ্ছা ওই ডোমেস্টিক আরেকটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে যে এই সব কিছু কিন্তু কাঙ্ক্ষিত, এক্সপেক্টেড, আমরা ভবিষ্যৎকে ধারণ করার চেষ্টা করছি। এক্সপেক্টেড, এটা ভ্যালু 1 মানে কি, এটা ভ্যালু 1 মানে 1 বছর পরে যে ক্যাশ ফ্লোটা হবে বলে এখন আমরা এক্সপেক্ট করছি। এটা ভ্যালু 100 মানে কি, 100 বছর পরে যে ক্যাশ ফ্লো হবে বলে এখন আশা করছি, এখন আশা করছি। সো অল এক্সপেক্টেড ভ্যালু, ক্লিয়ার? সো don't jump the conclusion, slowly follow করো। This is not the cash flow of, let's suppose 100 মানে, it is not the cash flow of 100 year. Are you clear with the difference? Cash flow of 100 year বলে ভুল কি হচ্ছে? T equals to যদি 100 হয় তাহলে cash flow of 100 হওয়ার কথা না? বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? ওইটা কেন ভুল? Is it the cash flow of 100 year? উত্তর হচ্ছে না। It is the cash flow of 100 year as expected today. Are you clear about that? As expected today. It is not the cash flow of 100 year. বুঝতে পারছো? 100তম বছরের ক্যাশ ফ্লো না, কি এটা? As expected today. টুডেটা কথা বলতে হবে। এই প্রাইসটা কখনকার প্রাইস? PO অথবা VO, as expected today. So ওই কর্পোরেট ফাইন্যান্স তোমরা পড়ে আসছো, খেয়াল করো না যে এইখানে সিম্পলিফাই করার জন্য এটা বলা হয় যে 100 ইয়ার। 100 বছর পরে কত ক্যাশ ফ্লো হবে কে জানে, কেউ তোমরা জানি না। বাস্তবে কত হবে সেটা ফর্মুলায় আছে কিনা, উত্তর হচ্ছে নাই, ক্যাটেগরিক্যালি নাই। আবার বলছি, কয়টা অফেন আমরা বলি যে ইট ইজ দ্য 100 ইয়ার ক্যাশ ফ্লো অফ 100 ইয়ার, ভুল। It is the cash flow of 100 year as expected today. That is the correct one. So expectation কথাটা লাগবে। এখন যখন আমরা মাল্টিনেশনে যাচ্ছি তখন দুইটা ভেরিয়েবল চলে আসছে, এইটা দুইটা ভেরিয়েবল চলে আসছে। একটা হচ্ছে ক্যাশ ফ্লো অফ জে আর টি, দুইটা আছে। টি অলরেডি আমরা শিখে আসছি, ওর সাথে ক্যাশ ফ্লো, ওর সাথে নতুন ভেরিয়েবল আনা হচ্ছে এক্সচেঞ্জ রেট। নতুন ভেরিয়েবল হচ্ছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটের ব্যাপার আছে না, যে ইউএস কোম্পানি থেকে যে ইকুয়ালস টু 1 is US currency, J equals to 2, for example pound conversion rate into dollar, it is J equals to 2. J equals to 1 মানে হচ্ছে ইউএসএ মাল্টিনেশনাল কোম্পানি, J2 মানে সেকেন্ড যে কোনো যেখানে সে গেছে, তাহলে J বেড়ে গেল না, তখন J1 থেকে M হবে, M না, আর ক্লিয়ার? J মানে হচ্ছে কতগুলো ডিফারেন্ট কান্ট্রিতে সে গেছে অথবা ডিফারেন্ট কারেন্সিতে সে ডিল করছে। তাহলে J equals to 1 মানে ইউএসএ, J equals to 2 মানে ইউকে, J equals to 3 মানে চায়না, goes on, J equals to 4 মানে ইন্ডিয়া। তাহলে M 1 2 4 যদি সেই চারটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে,
ক্লিয়ার? বোয়িং 33 কান্ট্রিজ ইনভলভ, তাহলে বোয়িং এর ক্ষেত্রে 1 2 33, আর ক্লিয়ার? এটা হচ্ছে হাউ মেনি কান্ট্রি, হাউ মেনি ডিফারেন্ট কারেন্সি। তাহলে এইটা হচ্ছে ক্যাশ ফ্লো ইন ডলার ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 2 কি বলতো? ইকুয়ালস টু 2 ক্যাশ ফ্লো ইন পাউন্ড, পাউন্ড ক্যাশ ফ্লো ইন পাউন্ড কিসে আছে? পাউন্ডে আছে। এইটাকে পাউন্ড রেট দিয়ে আমরা কনভার্ট করব না, তাই এটা ডলার হয়ে যাবে। মনে করো পাউন্ড রেট 1 পাউন্ড ইকুয়ালস টু 2 ডলার। তাহলে ওই পাউন্ডে মনে করো যে 100 মিলিয়ন পাউন্ড পেয়েছে, সেটাকে 2 দিয়ে গুণ করলে এটা ডলারে চলে আসছে। তাহলে দিস লুকস লাইক CF1, ওই ফর্মুলা, আগের ফর্মুলা। ডোমেস্টিক কারেন্সিতে কনভার্ট করা দরকার, সুতরাং এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ না করলে করা যাচ্ছে না। ক্লিয়ার? তাইলে যে ইকুয়ালস টু 3 যদি চায়নার কারেন্সি হয়, তাহলে চায়নার ইয়ন রেট কত, সেই অনুযায়ী হচ্ছে এক্সচেঞ্জ রেট। এখন ই এর দিকে তাকাও, এইটাও এক্সপেক্টেড, এইটাও এক্সপেক্টেড না? ওকে, দুইটা এক্সপেক্টেড, তাইলে দুইখানে এক্সপেকটেশন আসবে। এখন ফর্মুলাটা দেখো, এভরিথিং যে টি কিন্তু ভ্যারি করছে। ফার্স্ট ইয়ারের জন্য একটা হবে, এইটা ফার্স্ট ইয়ারের জন্য গুণ করতে হবে, সেকেন্ড ইয়ারের জন্য এইটা একটা ক্যাশ ফ্লো হবে, সেকেন্ড ইয়ারের এক্সচেঞ্জ রেটে গুণ করব, কি হবে 1 প্লাস কে টু দ্য পাওয়ার টি, এটা আগে ছিল তাই। আর যে ভ্যারিজ ফ্রম 1 টু টি, ভ্যারিজ ফ্রম 1 টু n, যে ভ্যারিজ ফ্রম 1 টু n। ঠিক আছে? সো এটা হচ্ছে মাল্টিন্যাশনাল ভ্যালুয়েশন ফর্মুলা। Suppose multinational has subsidiary in UK and Bangladesh, শুধুমাত্র আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি। দেখো এক বছরে আমরা কথা বলছি, in year T, এক বছরে the cash flow expected from US is $10,000, UK is 5,000 pound, and from Bangladesh 1 million. এটা ক্যাশ ফ্লো অফ দ্য ডোমেস্টিক কারেন্সি, গুণ করতে হবে এক্সচেঞ্জ রেট দিয়ে। তাহলে ইউএস এরটা 10,000 ডলারেই আছে, সুতরাং গুণ করার দরকার নেই। ইউকে টা পাউন্ডে আছে, পাউন্ড রেট দেওয়া আছে 1:2, এই কারণে এই 5,000 কে আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা কিসে চলে আসলো? ডলার। এখন ডলারে আসলো। আর বাংলাদেশেরটা বলা হয়েছে 1 মিলিয়ন, 1 মিলিয়ন টাকা, 1 মিলিয়ন টাকা। তাহলে 1 মিলিয়ন লিখলাম। গুণ করব না ভাগ করব? ডাইরেক্ট রেট হলে গুণ করব, ইনডাইরেক্ট কোড হলে ভাগ করব। মনে আছে ডাইরেক্ট কোড? ডলার রেট এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কার কনটেক্সটে? প্রথমত ডাইরেক্ট ইনডাইরেক্ট বলবা না, বলাই গুণ, আনলেস উই নো কার কনটেক্সটে। সুতরাং যখনই তুমি বলবে যে কোনো উত্তর, তার মানে হচ্ছে তুমি উত্তরের কাছাকাছি নাই। যদি কোনো রেট বলা হয় যে ডাইরেক্ট না ইনডাইরেক্ট, তার উত্তর হচ্ছে কোন কান্ট্রির কনটেক্সট, এটা হচ্ছে উত্তর, অন্য কোনোটা উত্তর না। বুঝতে পেরেছ নাকি? বুঝতে পারো না? ডাইরেক্ট ইনডাইরেক্টের প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর কি? কার কনটেক্সট, বিকজ কনটেক্সট তো চেঞ্জ হয়ে যাবে। এই একই রেট বাংলাদেশের কনটেক্সটে ডাইরেক্ট, আমেরিকার কনটেক্সটে ইনডাইরেক্ট। যেহেতু ইনডাইরেক্ট, এই কারণে ভাগ করলাম, এই কারণে ভাগ করলাম। আর এইটা যেহেতু ডাইরেক্ট, বাম পাশে ফরেন কারেন্সি থাকতে হবে, বাম পাশে ফরেন কারেন্সি আছে, বাম পাশে ফরেন কারেন্সি থাকতে হবে, বাম পাশে ফরেন কারেন্সি আছে নাই, এই কারণে এটা ইনডাইরেক্ট হয়ে গেছে, ভাগ করেছে, যোগ করলে এটা আসছে। এটা প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের এই পরীক্ষার জন্য প্রবলেম, এখানে করা আছে। এটা হচ্ছে ইউএসএ ক্যাশ ফ্লো, কয়েক বছর দেওয়া আছে, এখানে সবকিছু লেখা আছে কোন বছরের ক্যাশ ফ্লো 21-এর তুলনায়। তাইলে ভবিষ্যৎ, এটা হচ্ছে নেক্সট ইয়ার, পরের বছর, পরের বছর, পরের বছর, এরকম 21-এর স্ট্যান্ড পয়েন্ট থেকে অ্যাজ অন 21 কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ইউএসএ ক্যাশ ফ্লো, এটা হচ্ছে ইউকে ক্যাশ ফ্লো বিলিয়ন ডলারে, এটা হচ্ছে ঢাকার ক্যাশ ফ্লো বিলিয়ন টাকায়। ওকে, এবং এটা হচ্ছে বিলিয়ন টাকা, ফিগার কিছু দেওয়া আছে। পাউন্ড রেট ইন ইউএসএ, ওকে, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এটা ডাইরেক্ট। পাউন্ড রেট ইন ইউএসএ, তাহলে পাউন্ড ইজ টু ডলার এত,
তাহলে এটা ডাইরেক্ট, ওকে। আর ডলার রেট ইন টাকা, তাহলে এটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট না ডাইরেক্ট? হ্যাঁ, ইউএসএ কনটেক্সটে ইনডাইরেক্ট, এই কারণে এটা খেয়াল রাখতে হবে। ইন্টারেস্ট রেট অফ ইউকে, যেই টাকাটা হয় সেটা দেখো, রিপেট্রিয়েশন অফ ইউকে টেক প্লেস once in 2 years, 2 বছর পর পর ইউকেটা পাঠানো হয়, আর বাংলাদেশেরটা 3 বছর পর পর পাঠানো হয়। তাইলে 1 বছর পরে এই টাকাটা বাংলাদেশের কাছে পড়ে গেল। ইউকেটা কয় বছর পর পর পাঠানো হয়? 2 বছর। তাহলে এই টাকাটা পাউন্ডে আসছে, এটা 1 বছর ব্যাংকে রাখা হবে, ইউকের ব্যাংকে। ইউকের ব্যাংকে রাখলে ইন্টারেস্ট রেট এটা পাওয়া যাচ্ছে। তাইলে 1000, একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, 1000 ইনটু 1.025, বুঝতে পারছো? এইটা ইনটু 1.025 না? তাইলে এটা সুদ আসল ফার্স্ট ইয়ার প্লাস 1500, এইটা এই 2 বছরের এই ক্যাশ ফ্লো যা হয় সেটা পাঠানো হচ্ছে, রিপাইটেড করা হচ্ছে। ক্লিয়ার? 2 বছর পর পর তো শুধু এইটা 1 বছরের জন্য এখানে রাখা হলো, 1 বছরের জন্য রেখে এত হলো, প্লাস নতুন এত পাওয়া গেল, এই টুগেদার এই সময় পাঠানো হচ্ছে। ওকে, এইটাই এখানে ক্যালকুলেশন দেখানো হচ্ছে। এইটা এখানে তো পাঠানো হচ্ছে না, ওইটা প্লাস ওইটা মিলে এইটা হয়ে যাচ্ছে কোনটা? ইউকে। ইউকে এখানে পাঠানো হচ্ছে না, সেকেন্ড ইয়ারে টুগেদার এটা হচ্ছে ক্যালকুলেশন এখানে দেখানো আছে। বাট এনিওয়ে এটা ইউকে থেকে বাংলাদেশ এটা দেখাচ্ছে, বাংলাদেশ এটা ঠিক আছে। এরপরে বাংলাদেশে যাওয়ার কথা না, বাংলাদেশটা 3 বছর পর। 3 বছর পরে হলে আবার তখন এখানে এটা দেখতে হবে, মানি নট রিপাইটেড ইজ কেপ্ট অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে 2 বছর মেয়াদে আমরা কোনো টাকা রাখছি না, 1 বছর পর পর রিব্যালেন্সিং করা হয়, 1 বছর পর পর রিব্যালেন্সিং, সেটা একটা অ্যাজাম্পশন বলা আছে। তাইলে বাংলাদেশের কোথায় এটা গেল? এটা। তাহলে এইটা বাংলাদেশ ইন্টারেস্ট রেট এইটা, তাহলে প্রথম বছরের শেষে 200 ইনটু কত লিখবো? ঠিক আছে, প্লাস কত লিখবো? এইটা, এটাকে একটা ব্র্যাকেট রাখলাম, বিকজ এইটা আরেক বছরের জন্য রাখা হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? এটা প্রথম বছরের টিকা, সেটা 1 বছরের জন্য রাখা হলো, তাহলে এইটা প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এটা দিল, প্লাস এই বছরে পেলাম আরো 300 টাকা, তাহলে 300 টাকা যোগ করলাম, এটা হচ্ছে এই ইয়ারের আসল। সো দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই কত? 1.0। কোনটা থার্ড ব্র্যাকেট আমি জানি না। দেখ এটা হচ্ছে ওই থার্ড ইয়ারে প্রিভিয়াস এর রিটার্ন হলো এটা, আর থার্ড ইয়ারে তো একটা কিছু আছে, ঠিক আছে? এইটা হচ্ছে বাংলাদেশের কেস। অঙ্কটা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? কে বুঝতে পারোনি? সেটাই করা হয়েছে। তাহলে এই ঢাকাটা হচ্ছে এটা, এই ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়েছে। ওই যে যেটা বললাম 200 into 1.09, 1.9 plus 300 plus 300 into 1.08, yes, plus 350, yes, into 1000 করা হচ্ছে বিলিয়নের ক্ষেত্রে। বিলিয়ন ছিল না, ওইটাকে হচ্ছে ইয়েতে মিলিয়নে কনভার্ট করা হচ্ছে। ওকে, সো ওকে ওকে, এটা হচ্ছে মিলিয়ন। এবার গুণ করবো না ভাগ করবো? বিলিয়ন থেকে মিলিয়নে গেলে গুণ করবো, মিলিয়ন থেকে বিলিয়নে গেলে ভাগ করবো, গুণ করা হলো। সবকিছু আমরা পেয়ে গিয়েছি। আর এবার ইউএস এর সাথে কিছু করা হয়নি, এইটা ইউকেটা, এটা ঢাকাটা ডলারে না, এটা ইউকে, এই যে পাউন্ডে, ঢাকাটাও টাকায়, মিলিয়ন কিন্তু টাকায়। ওকে, আর ইউএস এরটা ডলার।
ওকে এখন এইটাকে কনভার্সন রেট করা হবে ক্যাশ ফ্লো ফ্রম লোকাল ইউএস এর টা না এটা ঢাকারটা এটা ডলারে কনভার্ট করা হয়েছে ডলার রেট দিয়ে ডলার রেট কোথায় আছে ওখানে আছে পাউন্ড রেট ইন ডলার তাহলে কোনটা দিয়ে গুণ করব এইটা দিয়ে গুণ করব এটা না এইটা দিয়ে গুণ করব এটা না এটা দিয়ে গুণ করব এটা না আর টাকার ক্ষেত্রেও 3 বছর পর তাহলে এটা দিয়ে ভাগ করব আর এটা দিয়ে ভাগ করব ভাগ করব না গুণ করব ওকে ওইটাই করা হয়েছে ওকে তাহলে সবগুলো চলে আসছে টাকা আর লোকালটা এখন লাস্টে লোকালটা যোগ করা হচ্ছে এইটা হচ্ছে ইউকেটা ডলারে এটা হচ্ছে ঢাকারটা ডলারে ইউকেটাও ডলারে ঢাকারটাও ডলারে আর লাস্টে ইউএসএ তে যোগ করা হচ্ছে করলে এইগুলো হলো সব ইউএস ডলারে টোটাল ক্যাশ ফ্লো ইউএস এন্ড ইন মিলিয়ন মাইনিং মিলিয়নে তাহলে সবগুলো সমস্যার সমাধান হয়েছে এবার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবা দিস ইজ ডিভাইড বাই 1.10% 1.1 টু দ্য পাওয়ার 1 ওকে 22 23 হিসাব করা দরকার নেই 1 2 3 4 5 6 করো ওকে করলে সেগুলো যোগফল হবে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো এটা ক্যাশ ফ্লো পর্যন্ত আমাদের সিলেবাস okay any question okay see you okay you could have a few MCQ sort of question for final you would have some MCQ sort of question this descriptive question not with you know for the sake of your exam okay then see you in the next class